ইয়েস, রিলেশনশিপ টিপস। যদিও আমি লাভ গুরু নই মাই ফ্রেন্ডস, লিড গিটার, বেস গিটার, রিদম গিটার, ড্রামস এগুলোর মধ্যে, এই সব জিনিসপত্রের মধ্যে যে সম্পর্কের, সঙ্গীতগত সম্পর্কের, বাজনাগত সম্পর্কের, শব্দ সংমিশ্রণগত সম্পর্কের, শব্দ প্রক্ষেপণগত সম্পর্কের যে রসায়ন, সেইটা কিন্তু আমি বেশি ভালো বুঝি। কিন্তু তারপরও আজকে রিলেশনশিপ টিপস কেন এই শিরোনাম, ব্যাপারটা আমি খোলাসা করে বলছি। এবং আমার এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবার পর বা অর্ধেকটা শুনবার পরই যেই ধরনের কমেন্টসগুলো আসবে সেগুলো আমি একটু আগে থেকেই বলে দেই। দূর 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 মিয়া, নোয়াবজাদা, নোয়াবজাদার পিছনে এত এনার্জি খরচ করার তো লাভ নাই। এত এনার্জি খরচ করো নাকি, কি দরকার? আরে বাবা রে বাব, তেল মালিশ করতে হবে, যায়া তেল মালিশ করে করে তার মনকে পিচ্ছিল করতে হবে। টাইম আছে এত কিছুর? ইয়েস মাই ফ্রেন্ডস, এই ধরনের মন্তব্যগুলো আসা স্বাভাবিক আজকে, যেই বৃত্তান্ত আমি বলতে যাচ্ছি সেটা শুনবার পর। কিন্তু তারপর আমি মনে করি আজকের এই গল্পটি বলবার প্রয়োজন আছে। আরকেজে, রিজওয়ান রাকিব জুম্মা, ইয়ার 1995 থেকে মার্চের 1997 পর্যন্ত। আপনারা সবাই জানেন, যারা আমাকে ফলো করেন, আমার ভিডিও ফলো করেন, আমার ওয়াল পোস্টগুলো ফলো করেন কমিউনিটি পেজের, তারা সবাই জানেন রিজওয়ান রাকিব কে এবং দেখতে কীরকম। অ্যামেজিংভাবে ইউটিউবের একটা চ্যানেল আছে নিক অ্যান্ড ক্যারি, নিক অ্যান্ড ক্যারির ভদ্রলোক, নিক যে ভদ্রলোক আছেন ওনার সাথে, ওই বেচারার সাথে 90%ই চেহারার মিল, হাসির মিল, কণ্ঠস্বরেরও মিল। এটাকে আমি সৃষ্টির একটা রহস্যই বলবো। এই কারণে নিকের ফটো নিয়ে নিয়ে আমি আমার বন্ধুকে উৎসর্গ করে অনেকগুলো গান ওয়াল পোস্টিং করেছি। তো আমার সেই বন্ধু সম্পর্কে ইতিপূর্বে দুটা ভিডিও আমি করেছি। আমার ভিডিওর স্ক্রলে গিয়ে আপনারা নিচের দিকে স্ক্রল করলে পাবেন। একটা ভিডিওর নামটা সম্ভবত এরকম যে আমার চাওয়াটা এরকম ছিল না, আরেকটা ভিডিওর নাম এরকম ঈদ এবং আরকেজে। আরকেজে মানে রিজওয়ান রাকিব জুম্মা। তো জুম্মা সম্পর্কে বা আরকেজে সম্পর্কে লেখালেখিও অনেক কিছু করলাম, তারপর রিমুভও করে দিলাম। তাই মনে করলাম এরপরে আসলে কি হয়েছিল সেটা ক্লিয়ার করার জন্য একটা ভিডিও তৈরি করা যেতে পারে। এবং এই ভিডিওর শেষ পর্যায়েই আসলে আমি জিনিসটা খোলাসা করব যে রিলেশনশিপ টিপস কেন নাম। দেখুন মাই ফ্রেন্ডস, আরকেজের ক্ষেত্রে বিরাট বড় একটা ভুল বোঝাবুঝি আমার হয়েছিল। আমি কিছু ছেলের সাথে আসলে দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ডিসিশনটা আমার আসলে ঠিক ছিল না। এই যাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ি তারা আবার অনেকেই ছিল আরকেজের চাইল্ডহুড ফ্রেন্ড। তো এদের একজনকে একবার আমি সজোরে কষিয়ে একটা থাপ্পড় মারি। দোষটা অবশ্য তার দিক থেকেই আগে ছিল, বাট তারপরও ব্যাপারটা মুখ দিয়েই, হাতাহাতির পর্যায়ে না গিয়ে মুখ দিয়েই জিনিসটাকে সলভ করা যেত। কিন্তু যাই হোক, আমার রং ডিসিশন ছিল কিছু। এই রং ডিসিশনের ব্যাপারে আমি পালকি প্রতিষ্ঠানের সাইকোলজিস্ট ডক্টর মুনমুন জাহান যে আছে, উনাকে উদ্দেশ্য করে অডিও ফাইল তৈরি করেছি। এবং ওই অডিও ফাইল আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কপি পেস্ট করে দেব। আপনারা দুটো মিলিয়ে শুনলে তখন ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা, যে বিরাট বড় ভুল বুঝাবুঝিটা আসলে কোথা থেকে শুরু হয়। এখন মাই ফ্রেন্ডস, একটা বন্ধু তো এখন বিগড়ে যাচ্ছে বা শত্রু হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে ইয়ার 1995 এবং 1996-এর পটভূমিতে নিয়ে যাচ্ছি। এই জায়গায় আমার আসলে করণীয়টা কী ছিল? করণীয় অনেক কিছুই ছিল, সেইগুলো আমি করতে পারিনি কারণ আমার ফ্যামিলিতে প্যারেন্টসের ভেতরে একটু না সিভিয়ার অশান্তি চলছিল সেই সময়।
প্যারেন্টসদের অশান্তি নিয়ে আসলে ইউটিউব মিডিয়াতে কোনো সন্তান খুব একটা কথাবার্তা বলতে চায় না, কারণ নিজেরই পরিবারের বদনাম হয়। আমিও তাই অত খোলামেলাভাবে কোনো কিছু বলবো না। কিন্তু এই অশান্তিটা টিনেজ লাইফে অনেক সন্তান ভোগ করে, এইটুকু শুধু বলতে পারি। যাই হোক, এই অশান্তির মধ্যে তো আমি ছিলাম, প্লাস জেনারেশন গ্যাপ চলছিল একটা আমার ফাদারের সাথে আমার। উনি ব্যান্ড মিউজিক কনসেপ্টটা এবং এই কনসেপ্টে যে চর্চা সাধনা কালচার এগুলো একদমই উনি পছন্দ করছিলেন না। উনার একটা মতবাদ ছিল, ব্যান্ড কনসেপ্টই যদি করতে হয়, ইংলিশ ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টই যদি ইউজ করতে হয়, পুরোপুরি ইংলিশ গান হবে, এখানে ভাষাটা ইংলিশ হবে, বাংলা ভাষা কেন হবে? বাংলা ভাষায় তো জিনিসটার মান নেমে যাচ্ছে। ইংলিশের সাথে, ইংলিশ মিউজিক কম্পোজিশনের সাথে বাংলার যে জিনিসটাকে ব্লেন্ড করা হচ্ছে, এটাতে তো গানের মান অনেক কমে যাচ্ছে। এটা উনার এবং উনাদের ব্যাচের যারা আঙ্কেলরা ছিলেন উনাদের এটা ধারণা ছিল। অর্থাৎ মাইলস ব্যান্ড এবং মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ভাইয়া, উনারা যেই নতুন ধারাটা এনেছিলেন 92 সালে, ইংরেজি স্টাইল মিউজিকের সাথে বাংলা গানের কম্পোজিশন এবং সেটা জনপ্রিয় হওয়া, তো এইটা আনফর্চুনেটলি প্রিভিয়াস জেনারেশনের অনেকেই ওটা মেনে নিতে পারেনি। এবং বলাই বাহুল্য, আমার ফাদার ছিল সেই প্রিভিয়াস জেনারেশনের একজন, এবং উনি খুব ক্ষেপে গিয়েছিলেন এবং আমার এই ধরনের গান বাজনা চর্চা নিয়ে খুব অশান্তি ক্রিয়েট করছিলেন বাড়িতে। ওই রকম একটা পরিস্থিতিতে আসলে সম্পর্কের নার্সিং একজনকে করা খুবই দুরূহ ব্যাপার, কিন্তু করা উচিত ছিল। কেন জানেন? আমার বন্ধুর বর্ণনা দিই, রিজবান রাকিব জুম্মা, খুবই ডিসেন্ট একটা ছেলে এবং একটু ব্যতিক্রম ধর্মী পার্সোনালিটি। যারা মুডি ধরনের মানুষ হয় তারা কিন্তু হাসে কম, কথা বলে কম, পার্টিবাজি মেজাজে তারা কম থাকে। কিন্তু রিজবান রাকিব জুম্মার গঠনটা এমন ছিল, সে যে মুডি মানুষ এটা হঠাৎ করে 1-2 দিন তাকে দেখলে বা সপ্তাহের পর সপ্তাহ দেখলেও এটা বোঝা খুব কঠিন ছিল। মাসের পর মাস অবজার্ভ করলে তখন বোঝা যেত যে না, হি ইজ আ মুডি বয় ইন আ বিগ অ্যামাউন্ট। সো মুডি মানুষ খুব অভিমানী হয় এবং একরোখা ধরনের হয়। আমার বন্ধু ডিসেন্ট, আমার বন্ধু কখনো মুখ খারাপ করতো না, সে কখনো কোনো রকম অশ্লীল আজে বাজে মেঘঘটিত আড্ডা এইসবের মধ্যেও তাকে কমসে কমই বলা যায় কমই 100-র মধ্যে 10 কি 20%, 15%-এর মতো হয়তো তার অংশগ্রহণ ছিল 100-র মধ্যে। আর ওই বয়সে এত অস্বাভাবিকও কিছু না, সেটা সব ছেলেরাই করে। কিন্তু ওভারঅল অন্য ছেলেদের চাইতে সে অনেক পরিচ্ছন্ন, অনেক ডিসেন্ট একটা ছেলে ছিল। আমি আসলে যতক্ষণে বুঝতে পারি যে ওর সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে, আমার হাত থেকে আসলে বের হয়ে গিয়েছে ততক্ষণে সব কিছু। আর কোকোনাট শেল থিওরি নিয়ে একটু কথা বলবো। অনেক মানুষ আছে উপরের শেলটা তার শক্ত থাকে, এই কোকোনাট শেলটা শক্ত থাকে, আর এই কোকোনাট শেলের ভেতরের অংশটাই খুব কচকচে নরম রসালো এবং সুস্বাদু থাকে, অর্থাৎ ভেতরটা খুব নরম থাকে, সফট থাকে। কিন্তু ওই ভেতর পর্যন্ত পৌঁছানোটাই একটা কাহিনী। আসলে এইখানেই আসলে অনেকটা সাধনার পথ পাড়ি দিতে হয়, মানুষটার কাছে নত হতে হয়, একটু নার্সিংয়ের মেন্টালিটি থাকতে হয়। সেই ক্ষেত্রে সেই মানুষটা রাগের মাথায় যদি কিছু বলেও, হয়তো গালিগালাজ করলো, ঠাস করে থাপ্পড়ই না হয়ে মেরে দিল, একটা হিট করে ফেললো, এই সমস্ত কিছু আসলে হজম করে নিতে হবে, আমার উচিত ছিল নেয়া। এইটা করা মানে হলো গিয়ে সেই মানুষটার মনের ভিতরে প্রথম দাগটা, আঁচড়টা কাটা, প্রথম আঁচড় কাটাটা কিন্তু জরুরি। কারণ এইটা আমি যদি করতে পারতাম, আমার বন্ধু খুব দ্রুতই অনুতপ্ত হতো। অনুতপ্ত হলেই তখন সে চিন্তা ভাবনা করতো, হোয়াটস রং অ্যাবাউট দিস পারসন, মিস্টার তালাত, সব কিছু সহ্য করছে কেন আমার সে, ওর চাহিদাটা কি, কি চায়, এই কি চায়, এই কি চায় চিন্তাটা তার মাথায় যখন শুরু হয়ে যেত, এই শুরু হবার পরই আস্তে আস্তে কিন্তু তার ডেভেলপমেন্ট, পজিটিভ ডেভেলপমেন্ট, যেটা বন্ধুত্বের ব্যাপারে, আমার ডাকে সাড়া দেবার ব্যাপারে, সেটা শুরু হয়ে যেত, যেটা আনফর্চুনেটলি আমি আমার ইগোর কারণে শুরু করতে পারিনি। কারণ আমারও বয়স কম ছিল, আমি মিউজিশিয়ান, যেহেতু মিউজিশিয়ানদের অনেক ইগো থাকে, আমারও
সেই রকম একটা ইগো কাজ করেছিল। ওরা আর্থিকভাবে একটু বেশি ভালো এস্টাবলিশড ফ্যামিলির ছিল আমার চাইতে। তো এইসব নানান কিছু তো মাথার মধ্যে কাজ করতোই। আর সত্যি কথা বলতে জ্ঞান বা নলেজ তো ওই 15-16 বছর বয়সে এখন আমার যে জ্ঞান বা নলেজটা আছে সেটা তো সে সময় ছিল না আমার মধ্যে। সেইটা না থাকার কারণেও আমার নলেজ যেহেতু ছিল না, আমি সঠিক ডিসিশন নিতে পারিনি, সঠিক মুভমেন্ট করতে পারিনি। কিন্তু আর কে যে কিন্তু আমাকে সিগন্যাল দিয়ে গেছে একটার পর একটা। আমি আহাম্মক ছিলাম, সিগন্যালগুলো বুঝতে পারিনি। তার কোকোনাট শেলটা ব্রেক করতে হবে, শেলের ভেতরে সামহাও পৌঁছাতে হবে, পৌঁছাতে পারলেই সে অন হয়ে যায়। অন অন না হওয়ার আগে পর্যন্ত তো সে ইনভলভড হতে পারছে না, কারণ বাই নেচারভাবে সৃষ্টিকর্তার মেড অফটাই তাকে তৈরি হয়তো করা হয়েছিল ওইভাবে, সৃষ্টিকর্তা তাকে তৈরি করেছে ওইভাবে, এবং সে একটু আহ্লাদে মানুষ, আর দেখতেও অত্যন্ত সুদর্শন একটা ছেলে, মুখের চামড়ার রং পরিষ্কার, ফিগার কোরিয়ান ছেলেদের মতো সুন্দর ফিগার, রেগুলার হোমওয়ার্ক আনছে, ক্লাস টেস্ট অ্যাটেন্ড করছে, নাম্বার যাই পাক ভালো পাচ্ছে, কখনো কখনো মোটামুটি পাচ্ছে, কিন্তু টিচারদের গুড বুকে থাকা একটা স্টুডেন্ট। সব মিলিয়ে অহংকার থাকা অস্বাভাবিক কিছু না। এইরকম একটা মানুষের কোকোনাট শেল ব্রেক করা কিন্তু খুব যত্নের ব্যাপার। কিছু কিছু ঘটনা আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে আমি বলেছি, হিসাবটা ঠিক মেলে না। কারণ একটা মানুষ যখন পুরোপুরি নো বলে দেবে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিচিউড, সেগুলা কিন্তু আবার কখনো ইয়েস শো করবে না। তার সাথে আমার কোল্ড ওয়ারের মতো, বাইরে থেকে যারা দেখেছে তারা এটাই দেখেছে, সবসময় তার সাথে আমার একটা কোল্ড ওয়ারের মতো ছিল, কিন্তু ফাঁকে ফাঁকে সে কিন্তু আমাকে সাপোর্ট করে গেছে। এই সাপোর্টের রহস্য আমার শুধু খটকা লাগতো, কিন্তু এই সাপোর্টের রহস্য আমি বুঝতে পারিনি সেই সময়টাতে। আমার যে এগিয়ে গিয়ে তার সাথে একটু আলাদা সময় চেয়ে নেওয়া দরকার, এবং তার সাথে কথাবার্তা বলা দরকার, তাকে একটু মান অভিমান ভাঙানোর যে ব্যাপারটা ছিল, এগুলো যে করা দরকার, এইগুলো আমি আসলে সেই সময়টায় বুঝতে পারিনি। কিন্তু কোকোনাট শেল যদি আমি ব্রেক করতে পারতাম, আমি নিঃসন্দেহে বলতে পারি আমার সেই বন্ধু একটা পজিটিভ বন্ধু হয়ে যেত, যে শুধু ভালো বন্ধু না, পজিটিভ, আমাকে আর কারোর সাথে দেখলে ঈর্ষায় ফেটে পড়ছে, এই ধরনের একটা বন্ধু তাকে আমি ছেলে বন্ধুতে তাকে আমি পরিণত করে ফেলতে পারতাম। কিন্তু রুলসগুলো তো জানা ছিল না, রুলসগুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমি এগিয়ে যেতাম, তাহলে জিনিসটা তার কোকোনাট শেলটা ব্রেক করে ভেতরের নরম অংশটা পর্যন্ত যখন পৌঁছাতে পারতাম, আমার ইম্পর্টেন্সটা আসলে সে অনুধাবন করতে পারতো তার জীবনে। কারণ কেয়ারিং এমন একটা জিনিস, এটা সবাই কিন্তু দেয় না। কারো কাছ থেকে কেয়ারিং চাইতে গেলে, বা যে চায় কেয়ারিং, সে যদি কোকোনাট শেল নেচারের মানুষ হয়, সে কিন্তু নানানভাবে সিগন্যাল দিতে থাকে তখন, যে আমি তোমার কাছ থেকে কেয়ার চাই, বন্ধুত্ব চাই, সবই চাই, কিন্তু তুমি একটু কাইন্ডলি পৌঁছাও আমার ভেতর পর্যন্ত, সিগন্যালটা বুঝতে হবে। সো এটাই ছিল আসলে জিস্ট আমার ভিডিওর। এবং আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, নবাবজাদা যদি নবাবজাদাগিরি করে, নবাবি করে, নবাবি মানুষের সাথে মেশার কি দরকার? আরও বেশি ডাউন টু আর্থ, আরও বেশি সহজ সরল, আরও বেশি ইজি আন্ডারস্ট্যান্ডিং টাইপের একটা বন্ধুকে তো জীবনে বেছে নিলেই হয়। হ্যাঁ, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা যে কোনো মানুষ করতেই পারে, তার নিজের জীবনের ডিসিশন, কার সাথে মিশবে না মিশবে, কাকে বন্ধু বানাবে না বানাবে, সেটা করতেই পারে, সে ওভাবে একজনকে চুজ করতেই পারে। কিন্তু আমি বলছি স্পেশাল আমার দর্শক যারা আছে তাদের জন্য, যে একটা মানুষকে কোনোভাবেই ছেড়ে যেতে মন চাইছে না। আমি স্কুল কলেজ টাইপের যে আমার বন্ধুরা এখন যারা দেখছেন, তাদেরকেই আসলে ফোকাস করছি, যে কোনোভাবেই একটা বন্ধুকে মন থেকে সরাতে পারছি না, ছেড়ে যেতে মন চাইছে না। আমার হিসাব বলছে, আমার বিবেক বলছে, আমার সিক্স সেন্স বলছে, সব কিছুই বলছে মানুষটা ভালো, মানুষটা নিরাপদ, সেফ, কিন্তু একটু কোকোনাট শেল ব্রেকিংয়ের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে মনে হয় ধীরে ধীরে তার কাছ থেকে সময় নিয়ে কথা বলা, তার ভেতরে
মনের ভেতরটা সোজা কথা উকি দিয়ে ভালো মতো দেখা যে মানুষ হিসাবে সে মানবতাবোধকে কতটা মূল্যায়ন করে। আর এখানে একটা কথা আছে, নাক যদি বেশি উঁচু থাকে সেই ক্ষেত্রে সেই কেসটা বাতিল করে দেয়াই ভালো, কারণ নাক উঁচু মানুষের সাথে কখনো বন্ধুত্ব সম্ভব হয় না। নাক উঁচু মানেই অহংকারী, আর অহংকারী মানুষ কখনো ভালো বন্ধু হতে পারে না। আর ওই ধরনের মানুষ বেসিক্যালি নিজেকেই ভালোবাসে, আর কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু আমার বন্ধু আর কে যে 100% ওই ক্যাটাগরির থেকে বাইরেই ছিল। আমারও তো ভুল ত্রুটি ছিল, আমারও তো বিহেভিয়ারে ভুল ত্রুটি ছিল। রাগ করে একদিন তাকে আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম, সে একটু এগুচ্ছিল আমার দিকে, কিন্তু আমি রাগ করে বলে ফেলেছিলাম, না তোমাকে আমি ওই রকম আপন কেউ মনে করছি না। টোটালি এটা আমার আসলে রাগের কথা ছিল, মনের কথা ছিল না। কিন্তু আমার ফেলিওর বা ব্যর্থতার কি বলবো, গোড়াপত্তনটা এই ধরনের কথাটা বলার পর থেকেই শুরু হয়। দেয়ালটা আরও বেশি দুজনের মধ্যে উঠে যায় এবং ফাইনালি তো আর তাকে আমি আমার মনের কথা জানাতে পারলাম না, এই বন্ধুটাকে আমি হারালাম। তো আমার আজকের ভিডিওর উদ্দেশ্য এটাই, যত্ন নিতে হবে, যত্ন নিয়ে এগুতে হবে। নবাবজাদা মনে হতে পারে বাইরে থেকে দেখলে অনেককে, কিন্তু সবাই নবাবজাদা না, সবাই নবাবজাদি না। ভেতরে দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে অনেকে দুঃখ কষ্টের কারণে হয়তো বাউন্ডারি সেট করে তার চারপাশে, বা কোকোনাট শেলের ভেতরে বসবাস করতে পছন্দ করে। শেলটাকে ব্রেক করার চেষ্টা করতে হবে, এবং শেল ব্রেক করার প্রক্রিয়াতে যত্ন নিয়ে নার্সিং নিয়ে এগুতে হবে। এবং সেই এগুনোর প্রাক্কালেই বোঝানো যাবে যে মানুষটা কি কোকোনাট শেল কেস নাকি অহংকারী কেস। কোকোনাট শেল কেস হলে এগিয়ে যেতে হবে, অভীষ্ট লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত পৌঁছানো না যায়, তার জীবনে স্পেশাল একটা মানুষ হিসেবে, বন্ধু হিসেবে নিজেকে গড়ে তোলা যতক্ষণ পর্যন্ত না যায় চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যদি অহংকারী কেস হবে, না অহংকারী কেস হয় যদি, তাহলে তো আল্লাহ হাফেজ। এবং ভিডিও থেকেও আজকের মতো আল্লাহ হাফেজ। আশা করি যাদের বোঝার তারা বুঝতে পেরেছেন, এনজয় করেছেন। থ্যাংক ইউ তালাত রহমান খানের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। বাই।